গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি রাখি সবাইকে। এবং আজকে সকালবেলা শনিবার, আমাদের লাইফের প্রথম পেরেন্টস টিচার মিটিং। বরফির স্কুলের উদ্দেশ্যেই যাচ্ছি দুজনে। বরফি যাচ্ছে না। কি খবর? বাকিরা সবাই ভাববে এত সেজে গুজে রাখিতে কোথায় যাচ্ছে দুজনে। প্রথম পিটিএম বলে কথা, যাচ্ছি। এবং বাকি গল্প, বাকি খবর পরে আসছি, আগে মিটিংটা সেরে আসি। রানা কোথায় বসছে? ছোট দেখো, আমি বলেছি ওটাতে বসতে পারবো না বলে আমাকে একটু বড় চেয়ার দিয়েছে কম্পেয়ার টু দিস ওয়ান। প্রথম পিটিএম ডান, ভালোই হলো বেশ মোটামুটি। মানে কতদিন এরকম সুন্দর পিটিএম যাবে জানি না। বাড়িতে গিয়ে তোমাদের ডিটেলসে বলছি, টিচারদের কি বক্তব্য, কি ফিডব্যাক, কি আলোচনা হলো মেনলি, এবং ফিডব্যাক কি ছিল, প্লাস অনেক কিছু খবরও তোমাদের সাথে শেয়ার করার আছে, করবো আস্তে আস্তে, সঙ্গে থাকো। বাড়ি এসে গেছি পিটিএম সেরে, তোমাদের সাথে এবার এক এক করে খবর শেয়ার করি। ছোট ছোট সংক্ষেপে বলবো। শুরুতেই পিটিএম নিয়ে বলি একটু। প্রথম প্যারেন্টস টিচার মিটিং হলো আমাদের। এখন অবধি সব কিছু পজিটিভ। টিচাররা প্রশংসায় পঞ্চমুখ বরফিকে নিয়ে। এদিকে এসো, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছে। হ্যাঁ, তো টিচারের প্রশংসায় পঞ্চমুখ খুব ভালো, খুব স্মার্ট। শুধু এটা কম, অ্যাটেনশন স্প্যানটা কম। বেশিক্ষণ কোনো একটা কাজ করে না, সঙ্গে সঙ্গে নতুন কি করব, নতুন কি এক্সপ্লোর করবো, ওই একটা ব্যাপার আছে। বাট এরকম নয় যে না, এটা এটা এরম বলা যাবে না যে অ্যাটেনশন দেয় না, মানে একেবারেই যে অ্যাটেনশন দেয় না, খুব ফ্রিকেল মাইন্ডেড সেটা না। এদিকে টিচার বলছে ও ভীষণ ইন্টেলিজেন্ট, কিন্তু ওকে ধরে রাখার জন্য বা বসে রাখার জন্য ওকে নতুন কিছু দিতে হবে। নতুন কিছু না দিলে ও বসে থাকবে না। ইভেন বাড়িতেও সেটা দেখেছি, নতুন কোনো জিনিস পেলে 1 ঘন্টা কাটিয়ে দিতে পারে, কিন্তু 1 সেকেন্ড বরফি। বেসিক্যালি সে এখন সুইচ বোর্ড অবধি হাত পাচ্ছে, মানে একদম নিচে কাটে সুইচ বোর্ড থাকে, যেমন বেডের পাশে আমাদের যেমন এইটা আছে, ওইখানে হাত পেয়ে যাচ্ছে। এখন ওখানে হাত দিতে যাবে, বারণ করা হচ্ছিলো এখন। আর অন্য যে সুইচ বোর্ডগুলোতে, ওইগুলোতে এক্ষুনি মানে জাস্ট ওই বোর্ড অবধি টাচ পাচ্ছে, সুইচ বা সকেটসের অবধি এখনও হাত যাচ্ছে না। যাই হোক, ওগুলোকে আবার ওই প্লাগ ইন করা জিনিসগুলো আছে, ওগুলো লাগিয়ে রাখতে হবে। ঠিক আছে বফি, ঠিক আছে, তোমার বাইরে যেতে ইচ্ছা করলে তুমি চলে যাবে, এখন চুপ করে খেলা থাকো। হ্যাঁ, তারপর কামিং ব্যাক টু প্যারেন্টস টিচার মিটিং। আর মোটামুটি এইসবই বলছিল যে আপনারা কি চেঞ্জেস দেখলেন না দেখলেন। আমি বললাম যে ও এখন যে অ্যালফাবেটস, এ ফর অ্যাপেল জানতো, বি ফর বল জানতো, এখন প্রত্যেক অ্যালফাবেটস দিয়ে মাল্টিপল জিনিস জানে ও। 4-5টা জিনিস জানে উইথ এভরি অ্যালফাবেট। বললো হ্যাঁ, আমরা ওদেরকে শেখাই, এক একদিন এক একটা জিনিস শেখাই, তো ওরকম। তো সেটা মুখস্থ হয়ে গেছে, প্লাস নাম্বারস শিখেছে। এবং হ্যাঁ, ওভারঅল এইসবই আলোচনা হচ্ছিল। আর যেটা কথা হলো সেটা আর কিছু না, সেই সবই। আর যোগা করে, স্পোর্টসে খুব ভালো, স্পোর্টসে খুব ইন্টারেস্ট, স্পোর্টসের নাকি ওর খুব ইন্টারেস্ট। যোগা শুরুতে একদম করতো না, বাট এখন মিউজিকে ইন্টারেস্ট, গান চালালেও সবসময় করে। তারপর কালার করে, ইভেন ও কালার ওরকম বাইরে নাকি করে না। আমি তো ভাবছিলাম বাইরে করবে, যেটা স্বাভাবিক বাচ্চারা করে। বলে না, ওকে যেটুকু দেখানো হয় ঠিক সেটার মধ্যেই করে, মানে বাউন্ডারিজের মধ্যে নাকি ও কালার করে। বললাম বাহ, এটা ভালো কথা। যেটা বললো, যেটা বলে দেওয়া হয় সেটাই, সেটুকু করে দেয় ওইটুকুর মধ্যেই। হ্যাঁ, মানে বাইরে যাবে না, কালারটাও বাইরে করে না। তারপরেও যেটা যেটা করানো হয় স্কুলে সেটাও ভালো করে আগে অবজার্ভ করে। মানে হুট করে অনেক বাচ্চা আছে যে তারা করতে শুরু করে দেয়, সেটা না, ও আগে অবজার্ভ করে, দেখে, তারপর করে। আর সেটা খুব নিটলি করে নাকি, নিটলি করে। ইয়েস, ওর আমি ওয়ার্কবুক দেখছিলাম, দেখাচ্ছিল, খুব সুন্দরভাবে করেছে। সব পেপার্স ওখানে করে, মানে ওদের কালার্স গুলো অ্যাড করতে হয়। যে কালারের যে ফ্রুট, ধরো অ্যাপেল আছে,
তো ওই ক্রেপ পেপারগুলো হয়, সেটা রেড কালারের ক্রেপ পেপারগুলো ওদের আঠা দিয়ে দিয়ে আটকাতে হয়, সেগুলো আটকেছে। এগুলো সব ওদের নিজেদের অ্যাক্টিভিটিস করতে হয়। প্রচুর অ্যাক্টিভিটিসের আছে ওদের, সব বাচ্চারা করেছে, চারিদিকে লাগানো আছে, দেখলাম ওরা দেখালো কিভাবে কিভাবে কালার শেখায় কি না। এমনিতে তো রোজ ভিডিও পাঠায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে, সবাই আজকে জিজ্ঞাসা বলছিল যে এই ধরনের যে কাজকর্মগুলো হয়, গাম ফাম নিয়ে হাতে হাতে লেগে যায়, সঙ্গে সঙ্গে সাথে একজন করে থাকে যে যারা হাত ধুয়ে দেয় বাকেটে, আর একজন টাওয়াল নিয়ে থাকে হাত মুছিয়ে দেয়। তো টিচারদেরও একটা বিশাল বড় দায়িত্ব বাচ্চাগুলোকে সামলানো। আর সব থেকে বড় জিনিস যেটা শুনে খুব খুশি হলো, সেটা হচ্ছে টিফিনটা নাকি খেয়ে নেয়, নিজের টিফিন নিজেরটাই খায়, কারুরটা গিয়ে খায় না, সেটা ভালো কথা। হ্যাঁ, তো সেটা একটা ভালো জিনিস যে টিফিনটা খেয়ে নেয়। কারণ বাড়িতে খাবার খেতে খুব সমস্যা, মানে ভাত খেতেও খুব সমস্যা, তোকে একটু অন্যরকম কিছু না দিলে, এটাও সব দিক থেকে, শুধু খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু, প্রত্যেক দিনে যদি নতুন কোনো কিছু ওর পড়াশোনার মধ্যে অ্যাড না করা হয়, ওর সেটা ভালো লাগে না। নতুন কিছু অ্যাড করলে মন দিয়ে শুনবে, তারপরে সেটা পরের দিন থেকেই করে, কিন্তু ওকে নতুন কিছু দিতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এখন সে জ্বরে ভুগছে, সেই জন্য এইটা হচ্ছে দ্বিতীয় খবর। সেটা হচ্ছে আমরা তিনজনেই ভুগলাম। আমি ভুগছি এখনও, ইনফ্যাক্ট 100% সুস্থ হইনি আমি, প্রিয়াঙ্কা, বরফি, ভাইরাল ফিভার আর কি, ওই বঙ্গ উৎসবের পর থেকে আমার ভাইরাল ফিভার আর থ্রোট ইনফেকশন, ওই অবস্থা, মানে এতটা করে দিয়েছে, কাহিল করে দিয়েছে, আমরা মানে বেশিক্ষণ উঠতে পারছি না। যদিও আমরা গতকাল রাত্রেবেলা মুন্দের বাড়ি গেছিলাম, মুন্দের বাড়িতে ছিলাম বহুদিন পরে, নাইট আউট কাইন্ড অফ, যদিও এমন শরীরের অবস্থা আমি 12টার দিকে ঘুমিয়ে পড়েছি। একদিন আমি পুরোপুরি রেস্ট নিয়েছি, মানে একটা দিন আমি উঠতে পারিনি, সেই কারণে ওটা রেস্ট বলা চলে। তারপরের দিন থেকে যাকে তাই। আমার তো শরীর একদমই দিচ্ছে না, মানে এইটুকু বরফির স্কুলে হেঁটে গেলাম, হেঁটে এসে টায়ার্ড হয়ে গেছি, মাছ ফাছ আনতে যাওয়ার আছে, আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহের জন্য, সেটাও আজকে গাড়ি চালানোর একদম এই শক্তিটা পাচ্ছি না। যদি যাই একটু পরে বা বিকেলে বা কালকে অটো করেই যাব। সোমবার অফিস যেতে পারবো কি না সেটাও জানি না, না যেতে পারলে বাড়ি থেকে কাজ করব, দেখি কি হয়, চেষ্টা করব যতটা ঠিক হয়ে যাওয়া যায় আগামীকালের মধ্যে। এই হলো 2 নম্বর খবর, শরীর খারাপ আমাদের সবারই। আর তৃতীয় খবর, বাবা মা, মানে আমার বাবা মা কলকাতা চলে যাচ্ছে। ফাইনালি বাবাকে আর ধরে রাখা গেল না, বাবার দোকানের নেশা, তোমরা যারা পডকাস্টটা দেখেছো তো তারা জানবে, 12 বছর বয়স থেকে দোকানে যাচ্ছে, এখন তার বয়স 82। তো 70 বছরের একটা অভ্যেস কোনো রকমে 5 মাস ভুলেছিল, কিন্তু আর আটকে রাখা যাচ্ছে না। 15th অগস্ট যাচ্ছি, বাবা মাকে নিয়ে আমি কলকাতায় যাচ্ছি। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে প্রিয়াঙ্কার বাবা মা এই মুহূর্তে আসতে পারছে না ব্যাঙ্গালোরে, কিছু কাজ আছে, কাজে আটকে আছে। তো বরফিকে নিয়েও ভাবনা চিন্তা চলছে, অল্টারনেট কী ব্যবস্থা করা যায়। তোমরা জানতে পারবে সবটাই আমাদের ব্লগে। বাট হ্যাঁ, এই খবরগুলোই দেওয়ার ছিল। আরেকটা খবর দেওয়ার আছে, সেটা হলো ছাদের হাট ইজ ব্যাক অ্যান্ড বিগার, আরও বড় করে হচ্ছে এইবারে ছাদের হাট। সেপ্টেম্বরের 13th of September, সেকেন্ড স্যাটারডে সেপ্টেম্বরের, আমরা HSR লেআউটে একটা অডিটোরিয়াম বুক করছি। এবং তোমরা যারা যারা দেখছো, অনেক দিনের ইচ্ছে ছিল একটু বড় করে করব, সেটা হচ্ছে। এবং শুধু আমরা একা করছি না, আমাদের সাথে কোলাবোরেটলি করছি ব্যাঙ্গালোরিয়ানস অফ বেঙ্গল বলে একটা গ্রুপ আছে, আমাদের ছাদের হাটেরই শ্রমিক বলে একজন বন্ধু আমার, মানে এখন বন্ধু হয়ে গেছে, ছাদের হাট দিয়েই আলাপ। তো ও ওই গ্রুপের অ্যাডমিন, তো ওর সাথে কথাবার্তা বলেই আমরা এই কোলাবোরেশন করছি। যেহেতু একটু বড় করে ইভেন্টটা হচ্ছে, তো ভাবলাম কোলাবোরেট করলে সব কিছু রেসপন্সিবিলিটিস, এক্সিকিউশন, ইনভেস্টমেন্ট সব কিছু শেয়ার হয়ে যাবে, তো সেই জন্যই কোলাবোরেট করা। এবং হচ্ছে 13th of September HSR, ডিটেলস থাকবে আজকের ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্কও থাকবে, আমরা ফিল আপ করে দিও। আর যেহেতু একটু বড় করে হচ্ছে, একটু
মানে কি বলে ওই এন্ট্রি ফিটাও একটু বাড়াতে হয়েছে আমাদের। অন্যবার যেরকম 100 রুপিসে আমরা করে থাকি, এবার সেটাকে একটু বাড়াতে হয়েছে। কারণ এটা অডিটোরিয়াম, বুঝতেই পারছো, অডিটোরিয়াম ভাড়া করতে গেলে মোটামুটি একটা মিনিমাম চার্জেস থাকে, যেটা আমরা জেনারেলি তোমরা জানো এটা, যে আমরা ছাদের হাট থেকে কোনো রকম কোনো আমাদের প্রফিট থাকে না। আর একটা চমক হচ্ছে এবারে আমরা স্টল দিচ্ছি না, মানে না আমি ঝালমুড়ি বানাচ্ছি, না আমি ফুচকা বিক্রি করছি, না কোনো কিছু। মিস করবে ব্যাপারটা, আমি ভীষণ মজা পাই জিনিসটা করতে। ইটস নট অ্যাবাউট আর্নিং মানি, ইটস অ্যাবাউট ফান। তো লোকজন যখন বলে যে আরে ফুচকার আলুটা দারুণ মাখা হয়েছে, বা ঝালমুড়িটা একদম কলকাতার ট্রেনের ঝালমুড়ির মতো লাগছে, বা ট্রেনের ঝালমুড়ির যে নারকোলটা হয় লম্বা, ওইটা দেখতে পাচ্ছি, আর এটা একটা অদ্ভুত ফিলিং হয়, মজা লাগে। বাট সেটা এবছর পাবো না, মানে এইবারে পাবো না, বিকজ যে অডিটোরিয়ামটা আমরা ভাড়া নিচ্ছি সেখানকার খাবারই আমাদেরকে ওয়েল করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা একটা জিনিস ডিসাইড করেছিলাম, মানে করেছি, যেটা হচ্ছে টিকিটের মধ্যেই, মানে টিকিটের অ্যামাউন্টের মধ্যেই খাবারের মানে স্ন্যাক্সের ব্যাপারটা পুরোপুরি ইনক্লুডেড থাকবে, মানে চা এবং স্ন্যাক্স। এবার স্ন্যাক্সের মধ্যে কী কী থাকবে, মেনু অ্যান্ড অল সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে যখন তোমরা তোমাদের সিট ব্লক করবে। আর টিকিট আমরা কত রেখেছি? 299 টিকিটটা রেখেছি। জানি অনেকের মনে হবে অনেকটা বেশি হয়ে গেছে, বাট ইটস ইনক্লুডেড এভরিথিং। তো যাই হোক, সেটা তোমরা দেখো তোমরা কতজন আসতে পারো, মিস করো না, এইটুকু বলবো। আড্ডা আরও বেশি লোকজন থাকবে এবারে, আর আড্ডা ডেফিনেটলি আরও জমজমাটি হবে। চেষ্টা করবো আরও বেশি এন্টারটেনমেন্ট যাতে তোমাদের দিতে পারি এবং আমরাও আনন্দ করতে পারি। এটাই বলার ছিল। আর যেহেতু এটা অডিটোরিয়ামে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যখন ছাদে হতো বা অন্য কোথাও হতো, সবসময় টেকনিক্যাল একটা সমস্যা চলে আসে, কেননা বাড়ির সিস্টেমে করা হতো, অ্যামেচিওর আমরা, প্লাস আমাদের এমন কোনো কিছু বিশাল কিছু খরচা হতো না, সেটা আমাদের ঠিক আছে, ওই 100 রুপিসের মধ্যে ইটস অল ইনক্লুসিভ হয়ে যেত, অসুবিধা হতো না টিকিটটা নিয়ে। কিন্তু এবারে যেটা হয়েছে, অডিটোরিয়াম মানেই তোমরা জানো যে একটা পার্টিকুলার ভাড়া দিতে হবে, তো সেটাই আমরা সব কিছু চিন্তা ভাবনা করে এই প্রাইসটা রেখেছি, 299 প্রাইসটা রেখেছি। তো আশা করছি তোমাদের এটা বেশি বলে মনে হবে না, কারণ আমরা এটা বারবার মনে করি যে একটা জায়গা থেকে, মানে কোনো একটা জিনিসকে বড় করতে গেলে সেটার পিছনে আমাদেরকে আরেকটু বেশি দিতে হবে। তো আমাদের তরফ থেকে যতটা করার, যাদের সাথে আমরা কোলাবরেট করে করছি, তাদের পক্ষেও যতটা করার তারা করছে, এবং সেটা আমরা দুজনে মিলেই, মানে দুটো টিম মিলেই ভেবেচিন্তে এই প্রাইসটা রাখা হয়েছে। বাট হ্যাঁ, প্রাইস নিয়ে বারবার বলবো না, জাস্ট রিকোয়েস্ট থাকলো যে তোমরা প্লিজ এসো, খুব আনন্দ করবে। যারা দূর থেকে দেখছো তারা ডেফিনেটলি দূর থেকে দেখে মজা পাবে, বাট এখানে এসে যে মজাটা পাবে সেটা পাবে না হয়তো দূর থেকে দেখে। বাট যারা যারা আছো ব্যাঙ্গালোরে এই সময় 13th অগস্ট, প্লিজ এসো, এই ডেটটা ক্যালেন্ডারে ব্লক করে রাখো। হ্যাঁ, আর ওপেন মাইক যেরকম ছাদের হাট হয়ে থাকে বরাবর, তোমরা ডেফিনেটলি পারফর্ম করতে চাইলে পারফর্ম করতে পারবে, জাস্ট আগে থেকে জানিয়ে দেওয়া, আগে থেকে আমরা স্লট বুক করে নেব। তো সেটাই, এসো, এনজয় করবো সবাই মিলে, এবং ইয়েস, ছাদের হাট জমজমাট। দুপুরবেলার খিচুড়ি খেয়ে ফিরে এসেছি, আবার শুয়ে পড়েছি চাদর ফাদর নিয়ে। প্রিয়াঙ্কা রেডি হচ্ছে, বেরোচ্ছে, এবং প্রিয়াঙ্কাকে আমি বলেছি যাওয়ার সময় ফ্লাড লাইটসগুলো বন্ধ করে যেতে। আলো জ্বলছে দেখতেই পাচ্ছ। অসুস্থ ব্লগ আজকে আমাদের, গেট ওয়েল সুন ব্লগ। ওষুধের প্যাকেট নিয়ে শুয়ে আছি। প্রিয়াঙ্কা এখন অনেক কাজকর্ম আছে, যাচ্ছে, আমি যেতে পারছি না, গাড়ি চালিয়ে যাবো, আমার সেই স্ট্রেংথ তার নেই মনে হচ্ছে। টার্গেট যে আজকে শনিবার, আগামীকালকের মধ্যে স্ট্রেংথ অর্জন করে সোমবার অফিস পৌঁছতে হবে। কালকে ভাইফোঁটা আছে, এই ভাইফোঁটা হচ্ছে, কালকে রাখি ফোঁটা আছে, কালকে রাখি নিতে যাবো মুন্দের বাড়িতে, কালকে নেমন্তন্ন। হ্যাঁ, মুন্দের বাড়ি তো 1 কিলোমিটারও না, ওখানে চলে যাবো। আজই সকালেও এলাম ওখান থেকে। যাই হোক, একটু ঘুমাই, 2 দিন ঘুমিয়ে এত মনে হচ্ছে ঘুম শেষ হয়ে গেছে, কিন্তু তাও যেন বিছানার থেকে উঠতে পারছি না। দেখতেই পাচ্ছ, শুয়ে কথা বলছি। ডিজিআইটা ওইখানে আছে, ডিজিআইটা আনতে যাওয়ার মতো আমার কাছে ক্ষমতা নেই। বরফিরও শরীর
ঠিক আছে ও প্রিয়াঙ্কা দি। আমি আর এখন ব্লগ করছি না, প্রিয়াঙ্কা বেরিয়ে গেলে প্রিয়াঙ্কা বাকিটা করবে। আমি আবার সন্ধ্যেবেলা যদি ঘুম থেকে উঠি, ঘুম ভালো মতো হচ্ছে না বেসিক্যালি, ওই পড়ে আছি কখন ঘুমিয়ে পড়েছি দেখি প্রচণ্ড ঘাম হচ্ছে, তখন মনে হলো যে হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আর কি। বরফির অনলাইনে একটা কনসাল্ট করলাম ডাক্তারের সাথে, তো ডাক্তার বললো যে না এক্ষুনি অ্যান্টিবায়োটিক দেবো না, আর একটা সিরাপ দিয়েছে রানিং নোজ হচ্ছে বলে, ওইটা দুই আর ক্যালপল বা ইবুজেসিক এই সিরাপগুলো চলবে। আর এই হলো মোদ্দা কথা, বিশ্রাম নিয়ে আসি, চলো টাটা। সকালের পর দুপুরের পর আবার ফিরে এসছে একদম রাত্রির বেলা, ডিনার বানাচ্ছে প্রিয়াঙ্কা। আজ ব্লগ করা হয় না তো ভুলেই যাই ব্লগ করতে। প্রিয়াঙ্কা বেরিয়েছিল, নেলস করাতে গেছিলো, ভুলে গেছে ব্লগ করতে। ভুলে গেছি না, বেরোতে বেরোতে বৃষ্টি পড়ছে, তারপর ওখানে গিয়ে আবার কখন করবো দুটো হাতে, আমি তো দুটো হাত দিয়ে দিই, আমার তো আর একটা হাত নেই পিছনে, সেটা ফোনটা তুলে ভিডিওটা করবো। আর আমরা এখন অত বড় ব্লগার হয়ে যাইনি যে আমরা ক্যামেরাম্যানের সঙ্গে নিয়ে ঘুরবো। বাই দ্য ওয়ে মাই নিডস কেমন হয়েছে বলে তুমি বোঝা যাচ্ছে কিনা জানি না, ওমরে করেছি, ওমরে পার্পল কালার, খুব ভালো। এবং না রান্না এখন তোমাদের সামনে বলছে খুব ভালো, যখন আমি দেখালাম তখন আমাকে রান্না বললো মনে হচ্ছে কালারটাকে উঠে যাচ্ছে। অনেস্ট ফিডব্যাক। না এটা অনেস্ট, এটাকে অনেস্ট ফিডব্যাক বলে না, এটাকে বলে না জানলেও ফিডব্যাক দেওয়া। একদম নিজেদের লোকরাই দেবে, যে অনেস্ট ফিডব্যাক দেবে জানবে সে তোমার একদম কি বলে ফার্স্ট ইনস্ট্যান্ট মানে ফার্স্ট রিয়াকশন ওটাই ছিল। মানে যখন প্রিয়াঙ্কার নোখটা বড় হয়ে যায় তখন ওই জেলটা একটু আগে এগিয়ে আসে, তো সেরকম আমার লেগেছিল দূর থেকে। আর আমি চশমা পরছি না, এতটা মানে টায়ার্ড আছি, ওই জন্য পড়ছিলাম না বলে এরকম দেখতে লেগেছে হয়তো। দেখি আরেকবার দেখি, সূক্ষ্ম কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে বেশ সুন্দর হয়েছে। রাত্রেবেলা অফ ক্যামেরা ভেবো না। রাত্রেবেলা প্রিয়াঙ্কা চিকেন কষা করবে বলছিল, আমি বললাম একটু আলু দিয়ে করো। আলু ছাড়া কিছু খেতে পাচ্ছি না, মানে আলু ছাড়া কিছু খেতে পাচ্ছি না, কিছুই খেতে পাচ্ছি না। কালকে মুম্বাই বাড়ি গেছিলাম, কিচ্ছু খেতে পারিনি। আজকে সকালে খিচুড়ি খেয়েছি একটুখানি, দেখি রাত্রিরে একটু চিকেন খেতে পারবো কিনা। আশা করছি পারবো। কালকে আবার রাখির নেমন্তন্ন, কী খেতে পারবো জানি না, লাগে রাখি পড়তে তো পারবো অন্তত। একবার প্রিয়াঙ্কা যতক্ষণ রান্না করছে আমি গিয়ে একটু রেস্ট নিয়ে আসবো। হট করে রাত্রিটা আবার ঠান্ডা লাগছে, শীত করছে, শরীরটা 100% এখনো 100% তো হয়নি, যতটা ঠিক হয়েছিল আবার একটু খারাপ লাগে। একটু রেস্টটা নিয়ে ভাবছি, যতক্ষণ না রান্না হচ্ছে একটা ছোট্ট করে রেস্ট দিয়ে ওটা খাবারটা খাবো। রেস্ট নিয়ে ঘুমিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছি, রাত্রেবেলা ঘুম আসবে না।